সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। আজ প্রবাসী মুখের 740তম পর্ব প্রচার হচ্ছে। সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আজ আলোচনার দিন স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার বাম পাশে রয়েছেন ডক্টর সেলিম রেজা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রবাসীদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং তার বামে রয়েছেন প্রদীপ কুমার সরকার, গ্রিস প্রবাসী। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, বুঝতে পারছেন আজকে আমাদের এই পর্বে আমরা গ্রিস নিয়ে আলোচনা করব, তার পাশাপাশি ইউরোপের সমবাদ নিয়ে আলোচনা করব আমাদের দুজন অতিথির সঙ্গে। আমি প্রথমেই প্রদীপ কুমার সরকার, আপনার কাছে জানতে চাইব যে গ্রিসের বর্তমান অবস্থা কি এবং আমাদের প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তাদের কি অবস্থা, সেই বিষয়টাকে একটু জেনে নিতে চাই। ধন্যবাদ আপনাকে। যে গ্রিসে এখন বর্তমান যে অবস্থা আছে সেটা আগের থেকে অনেকটা ভালো। বিশেষ করে আমাদের গত 2023 সালে প্রায় 10,000-এরও বেশি বাংলাদেশি প্রবাসী যারা বৈধতার কাগজ ছিল না তারা কিন্তু বৈধতা পেয়েছে। সেই ক্ষেত্রে বলতে গেলে যে তারা যে জব করছে, তারা মানে বৈধভাবে জব করতে পারছে এবং গ্রিস সরকারকে যে ট্যাক্স দিচ্ছে, যার কারণে গ্রিস সরকার কাছ থেকে কিন্তু বেশ পর্যাপ্ত পরিমাণ যে সুযোগ সুবিধা পাওয়া প্রয়োজন সেটা কিন্তু পাচ্ছে। তবে বর্তমানে তারপরে যে কিছু মানুষ গ্রিসে আবারও অবৈধভাবে গিয়েছে কিংবা কেউ বৈধ কাগজের জন্য বৈধতা পাচ্ছে না, তারা বেশ চিন্তার মধ্যে আছে এবং খুবই বলতে গেলে যে ঝামেলার মধ্যে আছে। কারণ গ্রিস সরকার কিন্তু ঘোষণা দিয়েছে ইতিমধ্যেই যে যারা যদি অবৈধ কেউ থাকে তাদেরকে দেশে ফেরত পাঠাবে এবং যদি কারো বৈধ কাগজপত্র থাকে তাদেরকে বৈধতা দিয়ে দিবে। অর্থাৎ সে যদি অবৈধভাবে প্রবেশ করে থাকে, তখন যাওয়ার সময় সে অবৈধভাবে গেছে কিন্তু পরে বৈধ কাগজপত্র করতে পারছে, সে কি বৈধ হতে পারবে? অর্থাৎ হ্যাঁ, এই বিষয়ে একটা আইন পাস হচ্ছে, এখনও সেটা হয় না। কিন্তু আগে যেমন কেউ যদি 7 বছর যে কোনো বৈধ কাগজ যদি দেখাতে পারতো যে সে 7 বছর ধরে গ্রিসে অবস্থান করছে, তাহলে তাকে টিআরসি কার্ড, যেটা আমরা টেম্পোরারি রেসিডেন্সিয়াল পারমিট যেটা আছে, সেটা দিয়ে দিত। এবং তারপরে এটা করা হলো 3 বছরের। এবং বাংলাদেশিদের জন্য কিন্তু আলাদাভাবে একটা নিয়ম করা হয়েছিল যে 2 বছর থাকলে তারা একটি বৈধ কাগজ পাবে, সেটা শুধুমাত্র বাংলাদেশিদের জন্য। 7 বছর লাগবে, 7 বছর, শুধুমাত্র 2 বছর। কিন্তু সেটা পর্যায়ক্রমে অন্য অন্য দেশের সাথেও এই চুক্তিটা হয়েছিল, যেটা প্রথম বাংলাদেশের সাথে হয়েছিল। আচ্ছা, তার মানে 7 বছর লাগবে না 2 বছর? এখনো কি সেটা বলবো? না না না, এই দুইটা আইনে এখন বন্ধ আছে এবং নতুন করে একটা আইন আসতে যাচ্ছে। তবে কি আছে ওই আইনে এখন পর্যন্ত কেউ খুলাসা করে বলতে পারছে না, যতক্ষণ পর্যন্ত গেজেট প্রকাশ না হচ্ছে। কবে নাগাদ পাশ হতে পারে? এইটা আমি শুনেছি যে জুনের মাঝামাঝির দিকে সংসদে একটি বিল উত্থাপন হবে। তবে এখনও নিশ্চিত করে কোনো তারিখ কিংবা কোনো সময় নির্ধারণ করে দেয়নি গ্রিক সরকার। সেলিম রেজা, আপনি তো শুনলেন যে আমাদের প্রদীপ কুমার সরকার তার কাছে আমরা তো নতুন নতুন বাজার খোঁজার চেষ্টা করি। গ্রিসের কথাই শুনলাম যে সেখানে কিছুটা সুযোগ সুবিধা রয়েছে, বৈধ কাগজপত্র পাওয়াটা কিছুটা সহজ আগে ছিল এবং নতুন আইন পাস হচ্ছে। আশা করা যায় যে সেটা সহজই থাকবে বাংলাদেশিদের জন্য, যেহেতু তাদের লোকের দরকার। তো এই ক্ষেত্রে নতুন সরকারের জন্য আপনি জানেন যে অনেক চ্যালেঞ্জ রয়েছে, শ্রম বাজার বা প্রবাসী খাতে নতুন নতুন বাজার সৃষ্টি করা একটা চ্যালেঞ্জ। সেই জায়গায় সরকার আসলে কী করা আছে নতুন সরকার? না, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। আসলে নতুন সরকারের জন্য তো অনেকগুলো দিক নির্দেশনা রয়েছে এবং প্রবাসী এবং প্রবাসীদের কল্যাণের জন্য অনেকগুলো পদক্ষেপকে সামনে রেখেছেন এবং নির্বাচনী ইশতেহারের মধ্যেও কিন্তু আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা বড় অংশের মধ্যেই কিন্তু প্রবাসীদের দেখভাল করা এবং তাদের কল্যাণ নিশ্চিত করার একটা অঙ্গীকার ছিল। সে জায়গা থেকে গ্রিসের কথা যতটুকু শুনলাম এবং আমরা যতটুকু তথ্যপাত্রগুলো পাই, গ্রিসে খুব বেশি সংখ্যক বাংলাদেশি প্রবাসী নেই, কিন্তু যে সংখ্যাটি রয়েছে সেটাও কিন্তু একটু বেশ সমস্যা সংকুল বলে আমরা জানতে পারি। যে অনেকেই সেখানে অনিয়মিত হয়ে রয়েছেন, অনেকেই নিয়মিতকরণের জন্য অপেক্ষায় রয়েছেন, অনেকেই যে টিআরসি বললেন আমার সহ আলোচক, টেম্পোরারি রেসিডেন্সি কার্ড পাওয়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা যেতে চাচ্ছেন বা তারা একটা সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। তো বড় জায়গায় কিন্তু গ্রিসের যে শ্রমবাজার সেটি কিন্তু অধিকাংশই কৃষি নির্ভর এবং এর বাইরে কিছু পর্যটন খাতে কিছু কর্মী আমাদের এখান থেকে যাচ্ছেন, গার্মেন্টস খাতেও অল্প কিছু সংখ্যক কর্মী সেখানে রয়েছেন। তো সেইখানকার বাজার কিন্তু রয়েছে এবং সেই বাজারটা কিন্তু আমরা কখনো এক্সপ্লোর করিনি সেইভাবে বিগত সরকারের সময়গুলোতে। কারণ আপনি জেনে থাকবেন যে বিগত সরকারের সময় কিন্তু আমাদের বাজার খোঁজার অংশ হিসেবে সবসময় মধ্যপ্রাচ্যকেই আমরা সবসময় প্রাধান্য দিয়ে এসেছি এবং
দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়াকে বা সিঙ্গাপুরকেও আমরা কিছুটা প্রায়োরিটি দিয়েছি। তো সেই জায়গা থেকে ইউরোপের বাজার হিসেবে ইউরোপের বাজারটা কিন্তু পুরোটাই ছিল অবৈধ অভিবাসনের একটা দখলে। আপনি জানবেন যে ইটালি বলি বা জার্মানি বলি বা ইউরোপের অন্যান্য দেশগুলোতে কিন্তু মানুষ এখানে নদীপথ পাড়ি দিয়ে বা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে নানানভাবে তারা গিয়ে নানা আইনি প্রক্রিয়া শেষ করে একেবারে শেষ বা চূড়ান্ত ধাপে গিয়ে তারা অভিবাসনের প্রক্রিয়ায় তারা সফল হয়েছেন এবং সেই সফলতার গল্পগুলো দেশে ছড়িয়ে পড়ার কারণে মানুষ ঠিক একইভাবে ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে তারা গেম যেটাকে আমরা বলি যে সেটা গিয়েছে বলে কিন্তু যে সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়, যে বিপদের মধ্যে দিয়ে যেতে, এবং অনেকে তো মৃত্যু ঝুঁকিও রয়েছে অবশ্যই। সেই গল্পগুলো কিন্তু মানুষের কাছে খুব বেশি মানে গণমাধ্যম তুলে ধরে, কিন্তু যারা যেতে চায় তাদের কাছে বিশ্বাসযোগ্য। এখানে একটা মনস্তাত্ত্বিক ব্যাপারও তো রয়েছে আসলে। যেমন আমি নিজেই আমার গবেষণার ক্ষেত্রে আমি এই প্রশ্নটাই বারবার অনেকেই জিজ্ঞেস করেছি যে আপনি তো জানেন সেখানে মৃত্যুর ঝুঁকি রয়েছে, তারপরেও কেন আপনি সেখানে যেতে চান? এবং অনেকেই এইরকম একটা উত্তর আমাকে দিয়েছেন যে এখানেও তো মরেই আছি, না খেয়ে থাকা বা উচ্চতর ডিগ্রি নিয়ে চাকরি না পাওয়া বা দিনের পর দিন বেকার থেকে মানুষের অপমান সহ্য করা, সেটাও তো একরকম মরে যাওয়াই। কিন্তু এখানে যেমন আমার কোনো আশা নেই, কিন্তু ইউরোপের বাজারে যদি আমি যেতে পারি সেখানে তো আমার আশা রয়েছে। এই আশা এবং হতাশা দুটোর মাঝখানের যে ট্রেড অফ বা বার্গেনিং পয়েন্ট, সেটাকেই কিন্তু মানুষ পুঁজি করে বারবার সেখানে যেতে চান এবং ব্যর্থ হলেও এখানে আবার নতুন করে টাকা লাগানো বা পুঁজি খাটানোর চেষ্টা করেন। এবং দালালদের একটা বিরাট দৌরাত্ম্য রয়েছে। আপনি জেনে থাকবেন যে ইউরোপের বাজার কিন্তু অনেকটা দালাল নির্ভর, এবং দালালের পক্ষ থেকে যে ধরনের প্রত্যাশাগুলোর কথা বলা হয়, যে ধরনের সহায়তার কথা বলা হয়, সেই জায়গাগুলোতে অনেক সময় সাধারণ মানুষজন সেগুলো খুব অল্পতেই বিশ্বাস করে ফেলেন এবং ঝুঁকি নিতে তারা প্রস্তুত থাকেন। এবং সাম্প্রতিককালে আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেখানে এক ধরনের সিন্ডিকেটও রয়েছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক, ইউটিউবে বিভিন্ন রকমের মুখরোচক জিনিসপত্রগুলো প্রচার করে যে আমি চলে এসেছি, আমার এত টাকা খরচ হয়নি, সো আপনারাও আসতে পারেন বা এই পদ্ধতিতে আসতে পারেন, ঝুঁকি তো থাকবেই, নো রিস্ক নো গেইন, আপনাদের সবাইকে একটু সাহসী হতে হবে। এই ধরনের জিনিসপত্রগুলোকে যদি আমরা একটু নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু ইউরোপের বাজারটা আমাদের জন্য একটা ভালো বাজার হতে পারে। এবং আপনার তো জানা আছে যে গত সরকারের সময় কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে এক ধরনের আরজ করা হয়েছিল যে সেখানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি যারা রয়েছে তাদেরকে ফেরত নেওয়ার, 50,000 মতো, প্রায় 50,000-এর মতো যে অবৈধ অভিবাসী রয়েছেন তাদেরকে ফেরত নেওয়ার বিষয়ে কিন্তু এক ধরনের অঙ্গীকারের কথা বলা হয়েছিল। তো সেই জায়গাগুলো এখন একটা কূটনৈতিক প্রচেষ্টার বিষয় রয়েছে। বাস্তবতার এটা কি সম্ভব যে সেখানে যারা আছে অনেক দিন ধরে আছে, হয়তো কাগজপত্র নেই, তাদেরকে ফেরত আনা বা সরকার কি আনতে পারে? আমার তো মনে হয় যে বাংলাদেশ সরকারকে পক্ষে আনা সম্ভব। অনেক সময় ভালো কিছু পেতে হলে ছোট অনেক কিছুকে ছাড় দিতে হয়। এখন ইউরোপের বাজারটাকে যদি আমাদের জন্য একটা দীর্ঘমেয়াদে এটাকে প্রশস্ত করতে চায়, ইউরোপিয়ান ইউনিয়নের ভাষা অনুযায়ী এই কাজটি করতে হবে, কারণ পুরো ব্যবস্থাটাকে তারা ঢেলে সাজাতে চাচ্ছেন। এবং সেই জায়গাটায় আমরা কতটুকু দর কষাকষি করতে পারবো বা কতটুকু কূটনৈতিক প্রচেষ্টায় সফল হব, সেই জায়গাগুলোই কিন্তু মুনশিয়ানা বা এক্সপার্টিজের বিষয় রয়েছে। এবং আমি মোটামুটিভাবে নিশ্চিত যে বর্তমান বাংলাদেশ সরকারের যে ধরনের অগ্রাধিকার রয়েছে বা যে ধরনের প্রতিশ্রুতি তারা দিয়ে রেখেছেন, এবং এখনও পর্যন্ত যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে তারা হয়তো বিষয়গুলোকে খুব সিরিয়াসলি দেখবেন। এখন কতটুকু সফল হওয়া যাবে সেটা একটা দীর্ঘমেয়াদে দেখার বিষয় রয়েছে এবং সেটুকুর জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর গ্রিসের ব্যাপারে আরেকটু যেটা বলতে চাই সেটা হচ্ছে যে অনেক সময় আমরা গ্রিসের বাজার সম্পর্কে বিভিন্ন রকমের অভিযোগ পাই যে সেখানে মানুষজন যাওয়ার পরে কন্ট্রাক্টর বেসড যে ওয়ার্কারগুলো রয়েছে বা সেখানে আমরা দেখতে পাই যে কন্ট্রাক্টিং বিভিন্ন রকমের সার্ভিসের মধ্যে মানুষজন পড়ে যান এবং নিয়োগকর্তা বা যেই মানুষটার কাছে গিয়ে শ্রমিকেরা কাজ করেন তারা অনেক সময় বেতন পরিশোধের ক্ষেত্রে গড়িমসি করেন বা বেতন আটকিয়ে রাখেন বা কম মজুরি প্রদান করেন। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো না কোনোভাবে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেগুলো থাকে সেগুলো আটকিয়ে রেখে মানুষকে শোষণ করার বিষয়গুলো কিছুটা জিম্মি করা বা হয়রানি করার মতো একটা ব্যবস্থা সেখানে তৈরি হয়েছে। এবং সেই জায়গাটাই আমার মনে হয় যে সেখানে অবস্থানরত বাংলাদেশি দূতাবাস শুনেছি খুব ভালো কাজ করে এবং প্রবাসীরা অনেকেই বলেছেন যে তারা মোটামুটি ভালো মানের সেবা সেখানে পেয়ে থাকেন। কিন্তু সেই জায়গাটাই আমার মনে হয় যে সেবা আরেকটু বর্ধিত করা উচিত এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই বাজারের যে ত্রুটিগুলো রয়েছে সেগুলোকে সংশোধন করে ভবিষ্যতে কি করে গ্রিসের বাজারে বাংলাদেশি কর্মীরা আরও বেশি যেতে পারেন এবং গ্রিসের বাজারে কাজ করে বাংলাদেশে আরও বেশি রেমিটেন্স পাঠাতে পারেন এবং গ্রিস বাংলাদেশের জন্য একটি
অন্যতম সুন্দর গন্তব্যস্থল হয়ে উঠতে পারে, সেই প্রচেষ্টাটাই আমার মনে হয় সরকারের এখন নেওয়া উচিত। প্রদীপ কুমার, যেটি ডক্টর সেলিম রেজা বললেন যে কন্ট্রাক্ট বেসিসে কাজ করে এবং তাদেরকে এক ধরনের জিম্মি করা গ্রিসের বাজারে, এটা কি আসলে যারা বৈধভাবে যায় বা নাকি অবৈধভাবে যায়? এইখানে নাকি উভয় পক্ষের জন্য? বেশ কয়েকটা পয়েন্ট আছে। জি বল। আমরা যেমন কৃষি খাতের কথা বলছিলাম কিন্তু একটু আগে, যে কৃষি সেক্টরে কিন্তু একটা মানে আপনি একজন মানুষের 1 একর জমি আছে, তার 20 জন শ্রমিক প্রয়োজন। ওই 20 জনের মধ্যে একজন থাকে শ্রমিকদের প্রধান, আমাদের ওইখানকার গ্রিক ভাষায় বলা হয় মাস্তুরা। এবং বিশেষ করে যাদের আপনার বৈধ কাগজপত্র নেই, তারাই সাধারণত ওই কৃষি সেক্টরটা বেছে নেয় যতক্ষণ পর্যন্ত কাগজপত্র না হয়। তো সেই ক্ষেত্রে আমরা প্রথম দিকে এই মানে আমরা এটা জেনেছি এবং দেখেছি, আমরা এটা নিয়ে অনেক নিউজও করেছিলাম যে মাস্তুরা যারা এই কন্ট্রাক্টরগুলো তাদেরকে যে বেতনটা নিত সেই বেতনটা সঠিকভাবে প্রদান করতো না, এবং অনেক সময় বেতনটা আটকে রাখতো। কারণ দেখা যাবে যে কষ্টের কাজ কিংবা অতিরিক্ত পরিশ্রম কিংবা এইখান থেকে গেলে অন্য একটা জায়গায় অতটা পরিশ্রম হচ্ছে না কিংবা বেতন একটু বেশি পাচ্ছে, যদি সে চলে যেত তাহলে ওই টাকাটা তাকে দেওয়া হতো না, কারণ তার কাছে বৈধ কোনো কাগজপত্র নেই, সে আইনি কোনো ফ্যাসিলিটি পাচ্ছে না। এই সুযোগটা তারা নিত। কিন্তু বর্তমানে শ্রমিকের চাহিদাটা বাড়তি এবং শ্রমিকের চাহিদা খুবই চাহিদা সম্পন্ন, কিন্তু এই কারণে তারা এই কাজটা বর্তমানে অনেকটা কমে গেছে, এরকম অভিযোগ আমরা এখন কম পাচ্ছি। শ্রমিকের চাহিদা বলতে এটা কি বিদেশি শ্রমিকের নাকি নিজের দেশে? না, ওইখানে শুধু বাংলাদেশি না, ওইখানে প্রায় 10,000-এর মতো বাংলাদেশি আছে ওই গ্রামটার নাম হচ্ছে মানলদা, নেয়া মানলদা। আর তার সাথে এটা কি এক জায়গার কথা বলছেন? একটাই, ওই এরিয়াটাতে কাজটা বেশি হয় কৃষিক্ষেত্রে। আচ্ছা, মানে গ্রিসের মধ্যে বিশেষ করে বাংলাদেশি, বর্তমানে নেপালি কিছু আছে, পাকিস্তানি, এরা সাধারণত এই কাজগুলো বেশি করে থাকে। আর আপনি যদি এমনি ট্যুরিস্ট সেক্টর কিংবা শহর অঞ্চল, সিটি, ক্যাপিটাল সিটি, এইসব জায়গায় এরকম কোনো বাধ্যবাধকতা কিংবা কেউ কাউকে আটকে রাখতে পারে না। এই যে গ্রাম এলাকার কথা যেটা বললেন, এখানে কৃষিকাজ এবং এই ধরনের কিছুটা আছে কন্ট্রাকচুয়াল বেসিস এবং তাদের কাগজপত্র রাখা হয়, সেই সমস্ত জায়গায় কি আইনের লোকজন বা স্থানীয় প্রশাসন তারা নজরদারি করে না বা তাদের কাছে কমপ্লেন দেওয়ার মতো কোনো না, এই কমপ্লেনগুলো কিন্তু আমরা আগে পেতাম, এবং এই কমপ্লেনগুলো নিয়ে আমরা অনেক কাজও করেছি, বিশেষ করে দূতাবাসে অনেক কাজ করেছে। কিন্তু এখানে কথা হচ্ছে, যদি আপনার কাগজপত্র না থাকে তাহলে আপনাকে কি কাগজপত্র আটকে রাখবে? তখন তো আসলে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার কাছে যদি বৈধ কাগজপত্র না থাকে আপনি থানায় যাবেন কিভাবে, আপনি কমপ্লেনটা করবেন কিভাবে? আচ্ছা, এখন আপনাকে তো কমপ্লেন করতে হলে আপনার বৈধ কাগজপত্র লাগবে, যার কারণে এই সুযোগটা ওই মাস্তুরার এরা যারা ছিল, সবাই না, কিছু সংখ্যক মানুষ এই কাজগুলো করে থাকতো। কি আসলে বাংলাদেশে এই ধরনের ক্ষেত্রে সর্দার বলা হয় যে যিনি নেতা থাকেন শ্রমিকদের, তো এই মাস্তুর আসলে কারা হয়? এরা কি এই প্রবাসীরাই হয় নাকি ওই দেশি? না, সাধারণত আমরা যারা দেখি যে যে জমির যে মালিক থাকে, এই জমির মালিকটা একজনকে কন্ট্রাক্ট দিয়ে দেয় কিংবা ওই লোকের কন্ট্রাক্ট দিয়ে দেয়, আমার প্রতিদিন এই কজন কাজ করবে, আমি তাদেরকে এই টাকাটা আমি দিব। মনে করেন যে একটা ব্যক্তিকে যদি 45 ইউরো তার মজুরি, যে সে 6 ঘন্টা 8 ঘন্টা যে কয় ঘন্টা কাজ করবে তার সাথে কন্ট্রাক্ট থাকবে, কিন্তু সে কি করলো, প্রতিদিন তাকে 30 ইউরো করে দিল আর বললো যে 15 ইউরো করে পরবর্তী মাস শেষ হওয়ার পরে কিংবা সামনের মাসের 15 দিন পরে এই টাকাটা তুমি পাবা, এরকম। আচ্ছা, তাকে রাখার জন্য অনেকে থাকতে চায়, অনেকে থাকতে চায় না। আবার এমনও হয় যে ওই যে 45 ইউরোর কথা কন্ট্রাক্ট আছে, তাকে দিচ্ছে 40 ইউরো কিংবা 35 ইউরো, বাকি যে 5 ইউরো কিংবা 10 ইউরো সেটা সে নিজে রেখে দিচ্ছে। এরকম অভিযোগগুলো আমরা আগে পেতাম, তবে 2-3 বছর হয়ে গেছে আমরা এইসব অভিযোগ এখন মানে পাই না বলতে গেলে। আচ্ছা, ডক্টর সেলিম রেজা, আপনি বলছেন যে ইউরোপের বাজার দালাল নির্ভর অনেকটাই, এটাকে নিয়মিতকরণ করার কি উপায় আছে এই দালাল চক্র থেকে বের করে নিয়ে আসার ক্ষেত্রে? প্রথম কথা হচ্ছে যে ইউরোপের বাজারে কিন্তু দেখেন স্বল্প দক্ষ বা অদক্ষ শ্রমিকের কিন্তু কোনো চাহিদা নেই। ইউরোপের বাজার একটা অত্যন্ত আধুনিক বাজার এবং এখানে দক্ষতা ভিত্তিক শ্রমিকের চাহিদা সবচেয়ে সুনির্দিষ্ট খাত ভিত্তিক শ্রমিকের চাহিদা সেখানে বেশি রয়েছে। এখন
ইউরোপের বাজারে কোন কোন খাতে শ্রমিকের চাহিদা রয়েছে সেই রকম কোনো অ্যাসেসমেন্ট রিপোর্ট কিন্তু আমরা আজ পর্যন্ত করতে পারিনি। আমরা সবসময় অবৈধ অভিবাসন নিয়ে কথা বলছি, ইউরোপের বাজারে ঝুঁকিপূর্ণ অভিবাসন নিয়ে কথা বলছি, কিন্তু ইউরোপের কয়টি খাত রয়েছে এবং সেই কয়টি খাতে কতগুলো বাংলাদেশের শ্রমিকের চাহিদা রয়েছে সেটা আজ পর্যন্ত আমরা করতে পারিনি। এটা হচ্ছে আমাদের একটি ব্যর্থতা রয়েছে। এবং আরেকটি যেটি ব্যর্থতা সেটি হচ্ছে যে ইউরোপের বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা বা সার্টিফিকেট বা সনদ ব্যবস্থা সেটাও কিন্তু আমরা প্রণয়ন করতে পারিনি। যে কারণে দেখা যায় যে আমাদের দেশের শ্রমিকেরা তাদের পর্যাপ্ত দক্ষতা থাকার পরেও সেটি ইউরোপের বাজারের মান বিবেচনায় সেই দক্ষতাটা কিন্তু পরিগণিত হচ্ছে না। আবার ঠিক একইভাবে ইউরোপে যাচ্ছে আমার যে শ্রমিকেরা যতটুকু দক্ষতা নিয়ে সেই দক্ষতাটা নিয়ে ইউরোপে ঢুকলে সেটা যদি অবৈধভাবেও যায়, যাওয়ার পর যদি নিয়মিতকরণের মধ্যেও পড়ে, তাকে বলা হচ্ছে না এই দক্ষতাটা এখানে কোনো কাজে লাগবে না, এখানে নতুন করে শিখতে হবে। এবং সেই শেখার প্রক্রিয়াটাও বেশ জটিল, কিন্তু অনেক সময় দীর্ঘমেয়াদী প্রকল্পের মধ্যে ভাষার একটি বিষয় রয়েছে, ইউরোপের নানান রকমের ডাইভার্সিটি বিষয় রয়েছে। তো সেই জায়গাটা থেকে আমার কাছে প্রথমেই যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে যে পুরো বাজারটাকে একটা পর্যালোচনার মধ্যে নিয়ে আসা উচিত, একটা রিভিউ করা দরকার, একটা স্টাডি করা দরকার, এবং একটা দীর্ঘমেয়াদী সুন্দর প্রশস্ত বিস্তৃত একটা গবেষণার দরকার। কারণ ইউরোপের বাজারটাকে যদি সত্যিকার অর্থে বাজার হিসেবে আমরা সুসংগঠিত উপায়ে ধরতে চাই, তাহলে সেই বাজারটার ত্রুটিগুলো কি, বিচ্যুতিগুলো কি, সুবিধাগুলো কি, অসুবিধাগুলো কি, সেগুলো কিন্তু আমাদেরকে একবার পুঙ্খানুপুঙ্খরূপে বুঝতে হবে আগে। শুধুমাত্র শ্রমিকটা কেউ ইটালি গিয়ে সফল হলো, কেউ জার্মানি গিয়ে সফল হলো, কেউ বেলজিয়ামে গিয়ে সফল হলো, একটা দুটো গল্প দিয়ে কিন্তু পুরো বাজারের এবং সেগুলো কিন্তু আসলে ব্যক্তি পর্যায়ের গল্প, একেবারেই ব্যক্তি পর্যায়ের। হয়তো বা কেউ অত্যন্ত কষ্ট করে নিজে উদ্যোক্তা হয়েছেন বা দীর্ঘ পথ পাড়ি দিয়ে সে নিজের চেষ্টায় হয়তো ভালো কিছু করেছেন, সেইগুলোকে যারা যেতে ইচ্ছুক এরকম শ্রমিকেরা কিন্তু অনেক সময় আদর্শ হিসেবে ধরে নেন, এবং সেখানেই কিন্তু ভুলটা হয়ে যায় বেশি। তো সরকারের তরফ থেকে আমার কাছে মনে হয় যে এই দুটো কাজ যদি খুব আশু ভিত্তিতে যদি করে ফেলা যায়, তাহলে এটার অগ্রাধিকার ভিত্তিতে আমরা এই বাজারটাকে বুঝতে পারবো। এবং আরেকটি কথা না বললে না, একটা প্রশ্ন করতে, সেটা হচ্ছে যে আমাদেরকে আসলে ওই লাক্সারি ওই সময় আছে যে আমরা গবেষণা করে তারপর লোক পাঠাবো, কারণ আমাদের তো প্রতিদিনই চাহিদা লোকের যোগান বাড়ছে, এবং আমরা তো চাই যে আমাদের মানুষগুলো বিদেশে যাক, বাইরে যাক, তো তাদেরকে আটকে রেখে গবেষণা করব, তারপর সেই ফলাফল পাবো, তার ভিত্তিতে লোক পাঠাবো, সেই লাক্সারি কি আমাদের আছে? জি, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং ঠিক একই কাজ কিন্তু নেপাল, ভারত বা ফিলিপিন করছে, তাহলে আমরা কেন করতে পারছি না? এবং আপনি দেখবেন যে এই যে উদাহরণগুলো আমি দিচ্ছি, এই দেশগুলো যখন বিদেশে শ্রমিক পাঠায় তার বহু আগেই কিন্তু যেই দেশে বা যে গন্তব্য দেশগুলোতে তাদের শ্রমিকরা পাঠাতে চায়, শ্রমিকদেরকে পাঠাতে চায়, সেই দেশ নিয়ে তারা কিন্তু একটা বিস্তৃত মানের গবেষণা তারা করে ফেলে, যে সেখানে কোন দক্ষতা রয়েছে, কতটুকু প্রয়োজন রয়েছে, এবং সেখানে গেলে আমার শ্রমিক কতটুকু বেতন পাবে এবং কতদিন কাজ করলে পরেই যাওয়ার খরচটা তার উঠে আসবে। এই জিনিসগুলো সরকার যখন নিজে থেকে নিজের মতো করে প্রস্তুতি নিয়ে ফেলে, তখন কিন্তু শ্রমিকদেরকে পাঠানোর প্রক্রিয়া যেমন সহজ হয়, ঠিক একইভাবে পুরো প্রক্রিয়ার মধ্যে যেন কোনো রকমের ত্রুটি বিচ্যুতি বা হয়রানি বা ভোগান্তি না হয়, সেটাও কিন্তু তখন নিশ্চিত করা যায়। এবং এই আমাদের দেশের ক্ষেত্রে আমাদের যে বড় একটা সমস্যা সেটা হচ্ছে যে আমরা কোনো কিছুকে পুঙ্খানুপুঙ্খরূপে বুঝতে চাই না। আমরা খুবই রেডিমেড ভিত্তিতে একেবারেই ইনস্ট্যান্টলি যে কোনো কিছু একটা করে ফেলি, এবং পরে গিয়ে আমরা অনুধাবন করতে থাকি যে কাজটা করা ভুল হয়েছে। তো শ্রমিক খাতটা যেরকম খুবই সেন্সিটিভ একটা খাত, ঠিক একইভাবে এখানে তো অনেকগুলো মানুষের জীবন জড়িত, এবং মানুষের জীবন নিয়ে তো হেলাফেলা করা যায় না, বা মানুষের জীবনকে তো আমরা ঝুঁকির মুখে ফেলতে পারি না। যেহেতু সরকার মানুষের জীবনের জিম্মাদার, সেটা আইনগতভাবেই হোক বা সাংবিধানিকভাবেই হোক না কেন, সে তো এই কাজটা সরকারকেই করতে হবে, এবং সরকারকে পরিপূর্ণরূপে প্রকাশ করতে হবে যে এই বাজারে যেতে হলে এই এই দক্ষতা লাগবে এবং এতদিন সময় লাগবে, এত টাকা খরচ হবে। তাহলেই তথ্যগুলো মানুষের দোরগোড়ায় গিয়ে পৌঁছাবে এবং মানুষ জেনে বুঝে সিদ্ধান্তটা নিতে পারবে। তাহলে সেখানে দালালের খপ্পরটাও কমে যাবে, হয়রানিটাও কমে যাবে, শোষণটাও কমে যাবে, এবং মানুষ নিজেই নিজেকে ফিট করতে পারবে যে আমি কোন বাজারের জন্য যোগ্য হয়ে উঠব, বা আমি কত দিনের মধ্যে কোন বাজারে আমি প্রবেশ করতে চাই। সেই জায়গাটাই আমার মনে হয় যে এই জিনিসগুলো সরকারের এখন দায়িত্ব এসছে, সেগুলোকে খুব দ্রুত ভিত্তিতে করে ফেলা। জি, প্রদীপ কুমার সরকার, আমরা একটু জানতে চাইব গ্রিসের বাজারে এখন বৈধভাবে কোন কোন খাতে কর্মসংস্থানের ব্যবস্থা আছে বাংলাদেশিদের জন্য বৈধভাবে যেতে চাই? জি, হ্যাঁ, খুব একটা ভালো প্রশ্ন করেছেন। বর্তমানে কিন্তু গ্রিস সরকার ভিসা দিয়ে কিন্তু শ্রমিক নিচ্ছে বাংলাদেশ থেকে, এবং তাদের যে চুক্তিটা ছিল যে প্রতি বছর প্রায় 4000 শ্রমিক বাংলাদেশ থেকে নেবে। কিন্তু
এই যে এখন কিন্তু রেস্টুরেন্ট খাতে যে প্রচুর চাহিদা আছে এখন পর্যন্ত, তবে দক্ষ মানুষ প্রয়োজন। নতুন একটা মানুষ কিন্তু ওইখানে গিয়েই সে কাজটা গুছিয়ে নিতে পারবে না, তার ভাষার দক্ষতা প্রয়োজন। ওইখানে ইন্টারন্যাশনাল যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এটা কিন্তু ব্যবহার খুবই কম হয়। আচ্ছা, যেটা দরকার হচ্ছে তার গ্রিক ল্যাঙ্গুয়েজটা, গ্রিক ভাষা গ্রিক ভাষাটা যদি আপনি না জানেন, কিংবা আপনি যদি ওইখানে স্কুলে ভর্তি হচ্ছেন না, আপনার চিন্তা তখন আপনি এত টাকা খরচ করে ইউরোপে গেছেন, আপনার শুধু ইনকামের চিন্তাটা থাকবে। কিন্তু নিজেকে যে আপনি তৈরি করতে হবে, ওই দেশে যদি থাকতে হয়, আপনার ভাষাটা জানা প্রয়োজন, আপনার নিজের দক্ষতা প্রয়োজন। এইগুলো ছাড়া, বৈধ কাগজ প্রয়োজন, এইগুলো ছাড়া নিজেকে কিন্তু আপনি গড়তে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার রেস্টুরেন্ট ক্ষেত্রে কিন্তু প্রচুর চাহিদা আছে বাংলাদেশিদের। এবং আর একটা কথা বলে রাখি, বাংলাদেশিদের কিন্তু গ্রিসের যে রেস্টুরেন্ট ক্ষেত্রে চাহিদা এবং তাদের যে কাজের দক্ষতা, এইটা কিন্তু খুবই সুনাম কুড়িয়েছে বাংলাদেশিরা। আচ্ছা। এবং গ্রিকরা কিন্তু তাদেরকে একটা কথা বলে গ্রিক ভাষা, সেটা হচ্ছে কালোপেদি, মানে ভালো মানুষ। আচ্ছা, কারণ তাদের ক্রাইম বিষয়টা খুবই কম, যে তারা কাজে ফাঁকি দিচ্ছে না, তারা যে কাজটা করার দরকার সেটা মন দিয়ে করছে এবং দ্রুততার সময় করতে পারছে। এই জন্যই কিন্তু বাংলাদেশিদের চাহিদা আছে। তবে আমি সরকারকে অনুরোধ করব যে গ্রিসের অ্যাম্বাসি যদি বাংলাদেশে থাকে, গ্রিসের অ্যাম্বাসি কিংবা কোনো কনসুলার শাখা যদি এখানে আসে, কিংবা ভিসা সেন্টার আসে, তাহলে গ্রিস থেকে খুব দ্রুততার সময় কিন্তু শ্রমিক নিতে পারবে গ্রিস। যেটা এখন কি দিল্লি যেতে হচ্ছে। আপনি জানেন যে 5ই আগস্টের পরে কিন্তু দিল্লির ভিসা সবকিছু বন্ধ ছিল, এবং এখন কবে খুলবে এই বিষয়ে কিন্তু আমরা কেউ নিশ্চিত না। আচ্ছা, যদি এই দিল্লি গিয়ে আপনি যদি মানে এই কারণে কি গ্রিসে যাওয়া অনেকটা থেমে আছে এখন বলা যায়? খুবই এখন একদমই খুবই কম লোক যাচ্ছে, এবং যেগুলো যারা যাচ্ছে তারা খুবই কষ্ট করে যাচ্ছে, মানে অবৈধ চ্যানেলে যাচ্ছে। ভারতে আপনাকে যেতেই হবে, ইন্ডিয়াতে যেতেই হবে। ইন্ডিয়ায় যদি আপনি অ্যাম্বাসি ফেস না করেন, তাহলে আপনাকে ভিসাটা কিভাবে পাবেন? তো ইন্ডিয়াতে আপনার যেতেই হবে, সেটা যেভাবেই হোক না কেন। ইন্ডিয়াতে না গেলে কিন্তু আপনি ভিসাটা, আর ইন্ডিয়া যদি আপনাকে ভিসা না দেয়, তাহলে আপনি গ্রিক ভিসা সেন্টারে আপনি কীভাবে যাবেন, দূতাবাসে কীভাবে যাবেন? এই বিষয়টা সরকারের দরকার, যে কূটনৈতিক যে প্রচেষ্টা, সেইটার মাধ্যমে হলো এই বিষয়গুলো আরও আপডেট করা প্রয়োজন, আমি এটা মনে করি। সেলিম রেজা, আপনি তো আয়ার মানে শিক্ষার্থী ছিলেন, আপনি নিজেও জানেন যে যেটি বলছেন যে আমাদের অনেক ইউরোপীয় অনেক দেশের জন্যই, ভিসার জন্যই পাশের দেশ ভারতে যেতে হয়। সেখানে 5 আগস্টের পর থেকে একদম টানাপোড়েন চলছে বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে, আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের সময়। কিন্তু নতুন সরকার আসার পরে তো সেটা থেকে বেরিয়ে আসবে বলে মনে করেন নাকি? মানে সামনের দিনগুলোতে সেরকম আলোচনা তো আমরা শুনেছি যে এককভাবে ভারতের উপরে নির্ভর না করে পুরো ভিসা প্রক্রিয়াটাকেই কি করে একটু সুবিন্যস্ত করা যায়। এবং যেটা আমরা জানতে পারলাম যে দিল্লিতে গিয়ে ভিসা পাওয়ার যে প্রক্রিয়া, এটা কিন্তু ব্যয়বহুলও, কিন্তু কারণ অভিবাসন ব্যয় যখন বেড়ে যায়, তখন কিন্তু অভিবাসী মানুষটির জন্য ঝুঁকিও বেড়ে যায়। কারণ এই মানুষটি এত টাকা পয়সা খরচ করে যখন বিদেশে যান, তখন তার কিন্তু চিন্তার মধ্যেই থাকে যে কত দ্রুত এই টাকাটাকে তুলে আনা যায়। কারণ সেই টাকাটার উৎস তো সে শুধু নিজের না, হয়তো অনেকজনের কাছ থেকে ধার করতে হয়, উচ্চ সুদে তাকে ঋণ নিতে হয়। এবং আমরা দেখতে পাই যে এই যে আমাদের এয়ারপোর্টে প্রতিদিন 10 থেকে 15টি করে মৃতদেহ আসছে বা প্রবাসীদের লাশ আসছে। এবং আপনি জেনে থাকবেন যে আমাদের 3টি ফ্রিজিং ভ্যান সবসময় কাজ করে, এবং সেখানে আরও 2টো নতুন ফ্রিজিং ভ্যান দেওয়া হয়েছে প্রবাসীদের মৃতদেহকে নিজের গ্রামের বাড়িতে পরিবহনের জন্য। এই মৃত্যুর সাথেও কিন্তু এই ব্যয়বহুল বিষয়টা কিন্তু জড়িত। কারণ আপনার বিদেশ যাওয়ার প্রক্রিয়াটা যখন অতিরিক্ত ব্যয়বহুল হয়ে যায়, তখন কিন্তু মানুষ সারা দিন রাত নিজের দিকে না তাকিয়ে মাথার ঘাম পায়ে ফেলে যখন পরিশ্রম করা শুরু করে এবং নিজের শরীরের প্রতি অবহেলা করা শুরু করে, তখনই কিন্তু নিজের শরীরের মধ্যে তার নিজের অজান্তেই অসুখ বাসা বাঁধে, এবং সেই অসুখের শেষ পরিণতি হয় এরকম একটা মৃত্যু বা অনাকাঙ্ক্ষিত মৃত্যু, যেটা আমরা জানতে পারি। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কূটনৈতিক প্রচেষ্টা এগুলোকে আসলে কতটুকু সুবিন্যস্ত করা যাবে। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সরকারের অনেক যোগ্য মানুষজনগুলোকেই সেই দায়িত্বগুলো দেওয়া হয়েছে, এবং তাদের যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা এই বিষয়টি সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহালও, কারণ তাদের নিজের মুখ থেকেই আমরা শুনতে পাচ্ছি যে তারা এই বিষয়টাকে
কিছু পরিবর্ধন করতে চান, কিছু পরিবর্তন করতে চায়। এখন যেহেতু খুবই অল্প কিছু সময় গিয়েছে, মাত্র 1 সপ্তাহ হলো, 2 সপ্তাহ কাছাকাছি সময় আসলে পরে আমরা বলতে পারবো, বা প্রথম 100 দিন পরে আমরা বলতে পারবো বা অ্যাসেস করতে পারবো যে এই সরকারের 100 দিন কেমন গেল। কিন্তু যেটা আমি প্রথমেই বললাম যে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে তারা বিষয়গুলো সম্পর্কে অবগত এবং তাদের যথেষ্ট পরিমাণ প্রতিশ্রুতি রয়েছে। এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের জায়গাটায় গিয়ে তারা কতটুকু সফল হলেন সেটুকুর জন্য আমাদের সময় দরকার এবং সেই সময়টুকু আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমি জাস্ট একটা জিনিস একটু বলতে চাই, সেই জিনিসটা আমাদের এখন এই মুহূর্তে আলোচনায় আনা খুব দরকার। সেটা হচ্ছে যে ধরেন আমরা প্রবাসীদের প্রত্যাশাটা কি এই নতুন সরকারের কাছে, যখন আমরা এগুলো জানতে চাই বা প্রবাসীদেরকে জিজ্ঞাসা করি যে নতুন সরকারের কাছে আপনারা কি চান, তারা কিন্তু ঘুরে ফিরে একটি জিনিস বলছেন যে তাদের জীবনের অনিশ্চয়তাকে দূর করার জন্য একটা অবসর ভাতা ভীষণ পরিমাণে জরুরি। এবং তারা অবসর ভাতা, কিন্তু এটা আসলে সরকার দিবে কিভাবে? যদি প্রবাসী যারা আসেন তাদের অবসর ভাতা দিতে হয়। দেখেন, একটি মানুষ যখন 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর বিদেশে কাজ করে দিনের পর দিন রেমিটেন্স পাঠান, সেই রেমিটেন্স নিয়ে যখন আমরা গর্ব করি এবং আমরা বলি সেই রেমিটেন্সের কারণে আমাদের রিজার্ভ বেড়েছে, আমাদের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, সামাজিক উন্নয়ন হয়েছে, সেই মানুষটার প্রতি কিন্তু পুরো দেশের একটা দায়িত্ববোধ এমনি বেড়ে যায়। অবশ্যই। এবং সেই দায়িত্ববোধের অংশ হিসেবেই আমি মনে করি যে প্রবাসীদের এই চাওয়াটা খুব অন্যায্য বা অমূলক কোনো চাওয়া না। এটা যদি আমরা করতে পারি যে অবসর ভাতা, যে একটা মানুষ 10 বছর বিদেশে কাজ করলে সে যখন দেশে চলে আসবেন এবং তার যখন বয়স হয়ে যাবে বা কর্মক্ষম থাকবেন না, তখন যেটা ন্যূনতম জীবনযাপনের জন্য যতটুকু প্রয়োজন, 5টা ওষুধ কেনার জন্য, দুবেলা খাবারের জন্য, এইটুকু ভাতা যদি নিশ্চিত করা যায়, সেখানে কিন্তু আপনার প্রবাসীদের মর্যাদার বিষয় আছে। আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু আমরা ভিআইপি মর্যাদার কথা বলেছি, প্রবাসীদেরকে স্যার বলে ডাকতে হবে বলে আমরা নির্দেশনা দিয়েছি। কিন্তু প্রবাসীরা কি এই ভিআইপি চান বা স্যার চান, নাকি চান এই নির্দিষ্ট একটা মর্যাদা, যে দীর্ঘদিন বিদেশে খেটে নিজের শরীরটাকে শেষ করে দিনের পর দিন পরিবার থেকে দূরে থেকে যে টাকাটা উপার্জন করেছি সেটা বিদেশে থেকে নিয়ে যেমন দেশে পাঠিয়েছি, ঠিক একইভাবে দেশে ফেরার পরে তারা তো সেই মর্যাদাটাও চান। এটুকু ভাতা আমার মনে হয় নতুন সরকার তো যে ফ্যামিলি কার্ড যেটা করছে, যেটা চালু করছে, এবং আপনি জানেন যে শিগগিরই অর্থাৎ 10 তারিখে হয়তো প্রথম শুরু হবে, প্রথম ফেজটা শুরু হবে। তো এইটার আলোকে কি করা যাবে, এটাকে অন্তর্ভুক্ত করা যায় কিনা? হ্যাঁ, হতে পারে, সেটা হতে পারে। আমি অর্থনীতিবিদ না, আমি এই হিসাবপত্রগুলো হয়তো আমি অত ভালো বুঝি না, কিন্তু আমি বড় দাগে একজন সমাজবিজ্ঞানী হিসেবে মনে করি যে এটার সাথে মানুষের মর্যাদার অনেক সম্পর্ক রয়েছে এবং অধিকার, যে প্রসঙ্গটা বলি রাইটস বেসড অ্যাপ্রোচ যেটাকে আমরা বলছি, যে একটা মানুষের কিন্তু একটা ন্যায্য অধিকার আছে যে এই জিনিসটা পাওয়ার। এবং এটি যদি হয়, আপনি দেখেন যে প্রবাসীরা কিন্তু বিদেশে যান, তারা উপার্জন করেন, কিন্তু বেশিরভাগের ক্ষেত্রেই অনেক সময় আমরা দেখতে পাই যে তাদের নির্দিষ্ট পরিমাণ সঞ্চয় থাকেন না, এবং বিদেশ থেকে দেশে ফিরে আসলে তার দক্ষতাটাকে দেশে কাজে লাগানোর মতো পর্যাপ্ত রকমের পুনর্বাসন প্রকল্পও কিন্তু নাই। খাতা কলমে অনেক কিছু দেখতে পাই যে প্রবাসীরা আসবে, তাদের দক্ষতাকে কাজে লাগানো হবে, তাদেরকে সহজ শর্তে ঋণ দেওয়া হবে। আবার ঠিক ওই মানুষটাই যখন ঋণ নিতে চাচ্ছেন তখন বলছে যে ভাই আপনার তো আর বয়স নেই, আপনাকে এখন ঋণ দেওয়া যাবে না, কারণ আমার ব্যাংকের নিয়মের অনুযায়ী আপনাকে তরুণ থাকতে হবে, বয়স থাকতে হবে, যাতে আপনি ঋণটা পরিশোধ করার মতো যোগ্যতা রাখেন। তার মানে কি, এখানে খাতা কলম বলি বা নিয়ম বলি বা পদ্ধতিগত বিষয়গুলো বলি, সেখানে কিন্তু অনেক রকমের জটিলতা রয়েছে। এবং এই জটিলতার মধ্যেই কিন্তু প্রবাসীদেরকে সবসময় আমরা দেখি যে হয়রানির শিকার হতে বা নানান রকমের শোষণের শিকার হতে বা প্রতারণার শিকার হতে। তো সেই জায়গাগুলোকে উত্তরণের জন্য আমি মনে করি যে যদি একটা দীর্ঘমেয়াদে যারা বিদেশে কাজ করে আসবেন এবং দীর্ঘমেয়াদে দেশের সেবা করবেন, এবং বয়স ভিত্তিক যে জিনিসগুলো রয়েছে এগুলোকে যদি কাটিয়ে আমরা যদি সব প্রবাসীদেরকেই একটু যদি অবসরকালীন ভাতা যদি দিতে পারি এবং তাদের জন্য যদি এইটুকু মর্যাদা নিশ্চিত করতে পারি, তাহলে একটু ভালো হয়। এই বিষয়টা আমি একটু সংযোজন করতে চাই। সেটা হচ্ছে কি, আমরা কিন্তু 2.5-2.5% মতো ইনসেনটিভ দিচ্ছে সরকার, এইটা তো চলছেই। এর সাথে যদি আরো 2% ইনসেনটিভ করে না দিয়ে এটা যদি আপনার জমা করা শুরু করে, যে বৈধ পথে টাকা আসতেছে, যে যত টাকা পাঠাচ্ছে ঠিক তত টাকা, সেই পরিমাণ টাকা কিন্তু জমা হচ্ছে, তার উপর বেস করে কিন্তু একটা অ্যামাউন্ট দাঁড়ায়। সরকার কিন্তু এর থেকেও কিন্তু আপনার যে অবসর ভাতা যেটা বলতেছে সেটা কিন্তু এটা করতে পারে। যেমন 5% দেওয়ার কথা ছিল সেটা কিন্তু করেনি, 2.5% পর্যন্তই আছে। তো এটা যদি আপনার 5% করবে, 2.5% দিচ্ছে চলমান, আর 2.5% সরকারের খাতায় জমা থাকবে, সেটা অবশ্যই। এইটা কিন্তু খুবই ভালো একটা দিক আমি মনে করি। বুঝতে পেরেছি। ধন্যবাদ প্রদীপ কুমার সরকার চমৎকার আলোচনার জন্য এবং ডক্টর সেলিম রেজা নতুন প্রস্তাব দেওয়ার জন্য অবসরকালীন ভাতা প্রবাসীদের জন্য।
প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের দুজন আলোচক যে কথাটি বলেন, আজকে আমাদের এই পর্বে নতুন একটি কথা এসেছে যে প্রবাসীদের জন্য অবসরকালীন ভাতা সেটা চালু করা যায় কিনা। সরকার যেহেতু ফ্যামিলি কার্ড চালু করছে, সেই আলোকে করা যায় কিনা। অবশ্যই যারা কর্তৃপক্ষ রয়েছেন, নিয়ন্ত্রক রয়েছেন, সরকারে রয়েছেন, তারা এই বিষয়টি বিবেচনা করবেন, সেই আশা এবং প্রত্যাশা রেখে আজ আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।